আমার মায়ের বাবা গীতিকার এবং কবি ছিলেন অমি বাগচি, তার বন্ধু। এবং হেমন্ত মুখোপাধ্যায় জীবনের যে প্রথম সুরারোপিত মানে বেসিক গান এবং হিট গান, মানে যে গানটায় বলা চলে যে গানটা গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় হন, সেটা হচ্ছে কথা কয়নকে শুধু শোনো। তো সেই গানটা কিন্তু আমার দাদুর লেখা। খাওয়া দাওয়ার ব্যাপারে হেমন্ত কোনো মুখোপাধ্যায়টা আমি খুব স্মৃতি? ভালো করে জানি যে মিষ্টি প্রচণ্ড ভালোবাসতেন, আর হাই সুগার ছিল না, ডায়াবেটিস। এবং আমি দেখেছি নিজেই ইঞ্জেকশন নিতেন, ইনসুলিন দুবেলা করে, ও কিন্তু প্রচণ্ড মিষ্টি ভালোবাসতেন। কারণ কেন বলো, তুমি এখানে চলে এসো। তো আমি গেলাম, তো গিয়ে তো ছিলাম। তারপরে সৌমিত্র কাকু সকালে সেদিন চা করে খাওয়ালেন গেস্ট হাউসে। বললে, তেমন কাকু আমি তো চা খাই না। বললে, নেই, আল গ্রে চাটা খাও, খুব ভালো টেস্টি, খুব সুন্দর লাগবে খেতে। পরে মিটেলদির কাছে শুনলাম যে কাকু আসলে প্রচণ্ড ভূতের ভয় পেতেন। ও ভূতের ভয় পেতেন, একা শুতে পারতেন না কোথাও। সেই কারণে উনি ডেকে নিলেন এই আপনাকে ব্যাপারটা, মানে এটা মজার ব্যাপার। আর মজার তস্য ব্যাপার হচ্ছে, পরে চিন্তা করে দেখলাম সেই কানা অন্ধকে ডাকলো, কারণ আমারও অসম্ভব ভূতের জন্য উনি ব্যায়ামও করতেন জানি আমরা, সাংঘাতিক করতেন। যোগ ব্যায়াম এবং করতেন, খাওয়ারও খুব খাওয়া দাওয়াও restrictions খুব ছিল। রেস্ট্রিকশনের মধ্যে তো রাখতেন আমার নিজেকে। মনে আছে রাষ্ট্রপতির সঙ্গে রাজভবনে যেদিন দেখা করতে যাই আমরা, তো অপেক্ষা করছি, তো আমরা একটা ঘরে অপেক্ষা করছি কাকু আর আমি। তো রাষ্ট্রপতি স্টাফ এসে দুটো বড় প্লেটে চকলেট কেক দিয়ে গেল। তো আমাকে বললেন, মানে মিষ্টি খাওয়া তো বারণ এখন, তো কি করব, দিল রাষ্ট্রপতির এখানে। তাহলে হ্যাঁ কাকু, রাষ্ট্রপতির কেক। বললো, হ্যাঁ রাষ্ট্রপতির কেক তো আর জুটবে না, খেয়ে নি। রাষ্ট্রপতির দেয়া কেক। গেলাম, হ্যাঁ রাষ্ট্রপতির কেক খেয়েছি, আমরা জানবো এখানে, তো চলো খেয়ে নি আমরা দুজনে। তো আমরা দুজনে কেক খেলাম। এইটা উপলব্ধি হয়েছে যে এই 6 ঋতু এবং এই বিশ্ব চরাচরকে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন, পৃথিবীর আর কেউ সেইভাবে দেখেননি এবং দেখবেও না। এইটা তপনদার একটা সাংঘাতিক মানে অত্যন্ত রবীন্দ্র অনুরাগী ছিলেন। এবং তপনদার ভদ্রতা মানে একদম সাহেব, একজন বাঙালি সাহেব ওরকম। যেমন সুপুরুষ সুন্দর চেহারা, শেষ বয়সেও ধপধপে ফর্সা রং, খুব সাদা শার্ট প্যান্ট পরতেন, আর অত্যন্ত আস্তে কথা বলতেন, খুব আমরা কিন্তু মার্জিত। সত্যি তপন সিনহার মতন পরিচালককে সেভাবে চিনি না, মানে যতটা আমরা চেনা দরকার ছিল না, বাঙালি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা হয়ে গেছে, সেটা উইথ ডিউ রেসপেক্ট, ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল, তারা ভারতবর্ষের ভেতরে, খুব দুঃখজনক, ভারতবর্ষের ভেতর তারা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, এই তিনজনের ছবি নিয়ে চর্চা করে গেছে, আলোচনা করে গেছে, লোককে দেখে মানে বলেছে দেখতে। তারপরে বিদেশে ফেলিনি, তুফো, গদার, কুরোসাওয়া এদেরকে নিয়ে। নমস্কার, আজ আজ আমার সঙ্গে আছেন সাংবাদিক লেখক অরিজিৎ মৈত্র, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে বাঙালি বলতে আমরা অবশ্যই সবসময় ভীষণ অহংকার বোধ করি, কেন বাংলার মাটিতে যত সংখ্যক মনীষীর জন্ম হয়েছে, বোধহয় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য সেভাবে তা বলতে পারবে না, তাই তো হ্যাঁ, অরিজিৎ দা? সেটা তো একদম। সেরকম কয়েকজন মানুষের সঙ্গে থেকে, তাদের কাছ থেকে দেখে, অবজার্ভ করে, অরিজিৎ দার যে অভিজ্ঞতা, যে নানা কিছু ফন্ড মেমোরিজ যেটাকে আমরা বলি, যা কিছু অরিজিৎ দা হৃদয়ে সঞ্চয় করে রেখেছেন, সেগুলো আজকে আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে শুরু হ্যাঁ, করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমি যেসব বিশিষ্ট মানুষজনকে দেখেছি, তাদের ভেতর না তাদের অনেক গুণীজন আছে। এবং আপনি যেটা প্রথমেই বললেন যে কেউ সঙ্গীত শিল্পী, কেউ চলচ্চিত্র জগৎ, সাহিত্য জগৎ, তো দুভাগে এদের সঙ্গে আমার পরিচয়। একটা হচ্ছে পারিবারিক সূত্র। পারিবারিক সূত্র আমার মা, ঠাকুরদা বা আমার মানে দাদু, বাবা, এদের মাধ্যমে। আর কিছুটা হচ্ছে আমার সাংবাদিকতা জীবনে কাজ করতে গিয়ে। তো সেখানেও অবশ্য আমার মাও যেহেতু দীর্ঘদিন দূরদর্শনে ছিলেন, সেই জন্য মার সূত্রেই অনেকের সঙ্গে পরিচয়। পরবর্তীকালে আমার সৌভাগ্য হয়েছে মানে এই একই লোকেদের সঙ্গে কাজ করবার। তো হেমন্ত মুখোপাধ্যায়টা একদম স্বতন্ত্র বিষয়। হেমন্ত মুখোপাধ্যায় আমাদের একদম পারিবারিক মানুষ। মানে উনি আমার মায়ের বাবা গীতিকার এবং কবি ছিলেন অমি বাগচি, তার বন্ধু। এবং হেমন্ত মুখোপাধ্যায় জীবনের যে প্রথম সুরারোপিত মানে বেসিক গান এবং হিট গান, মানে যে গানটায় বলা চলে যে গানটা গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় হন, সেটা হচ্ছে কথা কয়নকে শুধু শোনো। তো সেই গানটা কিন্তু আমার দাদুর লেখা। তো এইরকম সূত্রে তো আমাদের মানে মামার বাড়ির দিকে আর কি। এবং মার পিসি ছিলেন আকাশবাণীর বিখ্যাত সংবাদ পাঠিকা নীলিমা সান্যাল। সেই সূত্রে যে হেমন্ত মুখোপাধ্যায় খুব আসা যাওয়া করতেন ওই বাড়িতে, কেশব সেন স্ট্রিটে, উত্তর কলকাতায়। এবং আমরা খুব ছোট থেকে দেখেছি, মানে ভীষণ ছোট থেকে। তো তখন তো অত বুঝতাম না, পরে তো হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায় প্রচণ্ড বিখ্যাত, এবং গান তো ভালো লাগতোই ডেফিনেটলি। আর
কিন্তু তখনও ওই রকম ওই অটোগ্রাফ নেবো বা এই করবো, মানে যে ঠিক আছে দাদু তো, মানে জাস্ট হেমন্ত দাদু বলতাম, মানে দাদুর বন্ধু মানে দাদু, বাড়ির লোকের কাছ থেকে কি কেউ একদম অটোগ্রাফ সেই নেয়? হিসেবে। পরবর্তীকালে আমরা অনেক কি হয়েছি, মানে কষাস হয়েছি। তো আছে প্রচুর, মানে সই করে যে রেকর্ড দিয়েছেন, ছবি আছে বিভিন্ন একটা জিনিস occasion-এ। আমরা জানি যে হেমন্ত মুখোপাধ্যায় ভীষণ বড় একজন, মানে দাতা বলবো না, মানুষকে প্রচন্ড ভাবে সাহায্য করে গেছেন সেটা ভীষণ রকম। আর্থিকভাবে। মানে আমি এই সূত্রে একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। কিছু বছর আগে, কিছু বছর মানে উনি যখন জীবিত ছিলেন, উনি চলে যাবার বছর 4 আগে বিশিষ্ট শিশু সাহিত্যিক ছিলেন ক্ষিতিন্দ্রনারায়ণ ভট্টাচার্য, যার রামধনু পত্রিকা, তার জামাই ডক্টর পলাশ মিত্র থাকতেন আমাদের দেশপ্রিয় পার্কে পার্ক সাইড রোডে। তো পলাশদার বাড়িতে আমি খুব যেতাম, আমরা গল্প টল্প করতাম। তো পলাশদার ঠিক বাড়ির উল্টো দিকে একটি বাড়িতে আর কি এক ভদ্রলোক থাকতেন, পলাশদাদের খুব চেনা। তো পলাশদা একদিন আমাকে বললেন যে অরিজিৎ তুমি একটা উপকার করবি। ভাই আমি বলুন। বললো যে এরকম তোমার ওরা ওই টেলিরামা না কি একটা টিভি ছিল, প্যানাসোনিক কি একটা ছিল, সেই টেলিরামা টিভি সম্ভবত। তো সেই টিভির একটা বোধহয় রিক্রিয়েশন ক্লাব আছে কোম্পানির, সেই কোম্পানির রিক্রিয়েশন ক্লাবে ওদের বাজেট টাজেট একদম বেশি নেই। ওরা হেমন্ত মুখোপাধ্যায়কে চাইছে যদি উনি মানে গিয়ে দাঁড়ানো, গানও করার দরকার নেই, আর যদি গান করে একখানা বা আধখানা যদি করে। তো আমি তখন বললাম কত দেবেন। তখন আমি একটু বড় ইনফ্যাক্ট হয়েছি, বুঝতে পারছি কত, মানে কত টাকার নেন বা কত টাকা দেওয়া উচিত। তো উনি বললেন যে ঠিক আছে, আমি যে ভদ্রলোক চাইছেন তার সঙ্গে তোমাকে বলিয়ে দেবো, মানে কথাবার্তা। তো তখন উনি বললেন যে ঠিক আছে, আমরা মানে চাইছি, আমরা রবীন্দ্র সরোবরের একটা হল ছিল, এখনো আছে রবীন্দ্র সরোবরের ঠিক মেনকা সিনেমার অপোজিটে, আমরা অনুষ্ঠানটা ওখানেই করবো, না বাড়ির একদম উল্টো দিকে। তো ওনার কোথাও যাওয়ার দরকার নেই, দূরে কোথাও না। তা আমরা কিন্তু 1,000 টাকার বেশি পারবো না দিতে। 1,000 টাকা? এটা কোন সালের কথা বলছেন? উনি মারা গেছেন 89, তো হেমন্ত মুখোপাধ্যায় মারা গেছে 89, ওই ধরুন 86 87। তখন 1,000 টাকার মূল্য আজকে কত? আজকে হয়তো 1,000 টাকার মূল্য কিছুই না, মানে কিছুই না, কিন্তু তখনও কিছু তখন মানে হেমন্ত মুখোপাধ্যায় যে লেভেলের শিল্পী, সেটা 1,000 টাকার সুরকার ছিলেন, এবং মানে আমাদের পুরো ভারত ব্যাপী যার মানে দৌরাত্ম্য, যার দাপট। একদমই তাই। তো তখন আমি বললাম যে ঠিক আছে, কিন্তু 1,000 টাকা উনি রাজি হবেন আমি জানি না, ঠিক আছে জিজ্ঞাসা করবো আমি। তো সেই ভয়টাও ছিল না আমার, যে না অন্য লোক হলে বলতে পারতাম না বা আমি অ্যাপ্রোচ করতামই না। তো তারপর ওনাকে বললাম যে দাদু একজনরা এরকম চাইছে। তো বললো মানে কোথায় রে? আমি তো তোমার অপোজিটে যে রবীন্দ্র সরোবরে যে হলটা আছে। তো সে মানে কতক্ষণ? তাহলে কতক্ষণ মানে তুমি যদি শুধু যাও, গানও করার দরকার নেই, আর যদি গান গাও আধখানা বা একখানা গান। তো বলে কি বলছে, কি দেবে রে? তাহলে তোমাকে 1,000 টাকা দেবে। 1,000 টাকা? তা আমারও তখন কুণ্ঠাবোধ করছি একটুখানি, যে অত বড় শিল্পী 1,000 টাকা। তো উনি বললেন যে ঠিক আছে আমি যাবো, কিন্তু একটা গান গাইবো। বললাম হ্যাঁ ঠিক আছে, একটা গান গাইবি, ঠিক আছে যথেষ্ট সেটা। বলে তাহলে তুই প্রোগ্রামে তুই চলে আসিস আমার বাড়িতে। তো আমি গেছি, তো নিচে বাজে নেমেছেন, তো মানে যে গাড়ি, তো বললো যে তুই ওঠ। হ্যালো, আমি কেন? আমি তো রাস্তায় করে যাবো, ক্রস করে যাবো, তুমি গাড়িতে উঠে ভেতরে ঢোকো। বলে না তুই ওঠ, চল আমার সঙ্গে। তো গেছি, তো যাদের অনুষ্ঠান তারা তো কৃতার্থ। তো হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আসুন। তো তারা খুব ইয়ে করে বসিয়েছে, তারা মানে ভাবছে 1,000 টাকা এক্সচেঞ্জে উনি। তো তারপরে উনি নাম অ্যানাউন্স হলো যথাসময়, তারপর গান গাইতে বসলেন। তো যখন স্টেজে উঠছেন আমাকে বলে আমি কিন্তু একটাই ইয়ে করবো, গাইবো না। হ্যাঁ তুমি একটাই গেও। তারপরে উনি উঠে প্রথমে গাইলেন এই রাত তোমার আমার, তারপরে গাইলেন ক্লান্তি আমায় ক্ষমা করে প্রভু, তারপরে গাইলেন রানার, তারপরে গাইলেন গায়ের বধূ। মানে গানগুলো কিন্তু বড় বড় গান, এবং মানে গাইতো যথেষ্ট রকম সময় লাগে এবং সেইগুলোরই গাইলেন। তারপরে উনি স্টেজ থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে ওনা মঞ্চ থেকে যখন গ্রিন রুমে ঢুকলেন, ঢুকে 1,000 টাকার উপর আরও বোধহয় 1,002 টাকা দিয়ে খামিপুরে বললেন এটা তোমাদের ক্লাবে, আমি রিক্রিয়েশন ক্লাবে এটা দিলাম, এটা মানে তোমাদের ফান্ডে একটা ডোনেশন দিলাম আমি। এই হচ্ছে মানুষ। নিলেন তো না কিছুই, সেখানে মানে বিনামূল্যে, মানে 1,000 টাকাও না, একটা গানও না, ওই অতগুলো গান। তো সুতরাং মানুষে আজকাল আমি দেখি হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যখন হয় বা লোকে যখন বলে, ওনাকে কিন্তু গায়ক, সুরকার, হিন্দি, বাংলা, রবীন্দ্রনাথের গান, প্রচুর ভাষায় গান গেয়েছেন, কিন্তু মানুষ হিসেবে আমি তো খুবই কাছ থেকে আমার সৌভাগ্য হয়েছে দেখার, খুব কাছ থেকে ওই রকম মানুষ যে এত ফিলিংস, এবং উনি যে ফিল করছেন, উনি যে দয়া করছেন, উনি উপকার করবেন কারো, সেটা কিন্তু প্রচার করে না, কোনো প্রচার করে না। তো সবার জন্য যে ফিলিংস, এবং সেইটা কিন্তু উনি মানে
প্রচন্ড রকম লোককে ভালোবেসে করতেন। আর শুনছিলাম আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ের কাছে যে ওনার ছেলে খুব অসুস্থ ছিলেন এবং ছেলের বোধহয় মানে ওয়াজ কাউন্টিং ডেজ যে মারা যাবার জন্যই অপেক্ষা করে বসে আছে। জয় গান খুব ভালোবাসতো, গান ভালোবাসতো। এবং ওই ঘটনাটা একটুখানি বলুন যে হেমন্ত মুখোপাধ্যায় একজন মৃত্যুপথযাত্রী ছেলেকে হেমন্ত মুখোপাধ্যায় তাকে কি উপহার দিলেন? বলেছিল তুই কি চাস, বলেছিল আমি গান শুনতে চাই। নিচে তো প্রচুর গান, যখনই আশুতোষ মুখোপাধ্যায় ভীষণ বন্ধু ছিলেন, লেখক আশুতোষ মুখোপাধ্যায়, তখন তো রেগুলার উনি যেতেন, গান করতেন। কিন্তু বম্বে কি এসছে কি আসেনি, বম্বে বলুন কলকাতা বলুন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বাংলার থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বাচ্চাটাকে গান শোনাবে বলে আর ডি বর্মন। এবং সর্বানিধি বলেন যে আমার একটা সময় মনে আছে, আশা ভোঁসলে এসছে সকাল 10টায়, লতাও সকাল 10টায়। এবং লতা খুব কম বলতো কথা, হেমন্ত দা যা বলছে জি 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 বলে উত্তর দিয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকে, রাহুল দেব বর্মন রাত্রি 2টোর সময় কোন ফাংশন করে ফিরছে, চল গান শুনিয়ে আয়। তো অ্যাপিলিং গলা, মানে কিশোরের একটা, আমরা ভাবি যে বোধহয় খুব সহজ গান। ওই নাটকটা রানার, এই ধরনের গানগুলো হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া কেউ নাটকটা আনতে পারতেন না। আর বিশেষ করে সারা ভারতবর্ষে খুব কম শিল্পী আছে যাদের গলায় একই সঙ্গে আধুনিক গান, বাংলা সিনেমার গান, বেসিক গান, রবীন্দ্রনাথের গান, হিন্দিতে রজনীকান্ত, অতুল প্রসাদ, ডিএল রায়, নজরুল গীতি, এবং ফোক সং গেয়েছেন অনেক, গোয়ানিজ গান আছে ওনার এতে গলায়, হিন্দি গীত আছে, হিন্দি বেসিক গান তো গেয়েছেন, আবার অ্যাট দ্য সেম টাইম হিন্দি ছবিতে তো প্রচুর প্লেব্যাক করেছেন, শুট দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেই মানুষ যে আপনার নাগিনের গান করছে, যে প্রচণ্ড রকম মানে একটা অন্য ধরনের গান, হাই আপনার দিল, দেবানন্দের লিপে, সেই মানুষই শ্যামায় বজ্রসেনের গান গাইছে। এবং সব গানগুলোই একইভাবে ভালো লাগছে, একইভাবে মানুষের কাছে অ্যাপিল। এটা বোধহয় এরকম বোধহয় আর কোনো উদাহরণ নেই। এটা খুব ভালো বললেন, নাগিনের যে গান গাইছে সুর দিচ্ছেন, তিনি আবার বজ্রসেনের হয়ে গান গাইছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামার নৃত্যনাট্যে। এবং নাগিনের যে ব্যাপারটা, একটা মজার, নাগিনের কথা যখন উঠলো আমার একটা কথা মনে হলো, এবং হেমন্ত মুখোপাধ্যায় মারা গেছেন 89-এ, আজকে 2025, আজকে 2025। ধরুন এত বছর পরে এখনো যে কোনো পুজোর বিসর্জনের যে ডিজে বাজিয়ে যায় রাস্তা দিয়ে বিসর্জনে শোভাযাত্রা, তাতে ওই লতা মঙ্গেশকরের গাওয়া মন্ডোলে মেরা তন্ডোলে সেই মিউজিকটাই বাজে। কিন্তু এখন লোকে কথায় কথায় বলে সুপার ডুপার হিট এই গান, মানে নাগিন সম্ভবত 50s ছবি, সম্ভবত, আমি যদি খুব ভুল বাজে না করি, তখন করা একটা সুর গানের 2025-এও ডিজেতে বাজছে। চিন্তা করতে পারছেন মানে কি জেনারেশন আফটার জেনারেশন গানটাকে, মানে মিউজিকটাকে করেছে, অ্যাপিল করেছে। এবং এই মন্ডলে মেরা তন্ডলে ওটা খুব মজার জিনিস আছে। হ্যাঁ, তো নাগিনের কথাতে আমার খেয়াল হলো যে গানটার কথাই বললাম পার্টিকুলারলি, হ্যাঁ, তো এইখানে এই গানটা তো ছিলই, এবং নাগিনেও আর একটা গান ছিল খুব বিখ্যাত গান লতার, এবং সেটা রিসেন্ট টাইমে বোধহয় হয়েছে, ভাইরাল হয়েছে, কি জানিস, মেরে দিলকে পুকারে আজা। তার যে বাংলা গান এসো কুঞ্জে মধু যোচনায়, সেটাও কিন্তু আমার দাদুর লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, হেমন্ত মুখোপাধ্যায়েরই সুর দেয়া, এই আর কি। তো অনেক স্মৃতি, মানে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বোধহয় 4-5টা এপিসোডই হতে পারে, এত গল্প, এত স্মৃতি। সেটাই। আর গান শেখাও, মানে শেখাতেনও তো হেমন্ত মুখোপাধ্যায়, না সেরকম ভাবে শেখাননি, মানে একদম শুরুর দিকে একদম। এবং আরেকটা ঘটনার কথা মনে পড়লো, মানুষ হিসেবে ওনার মেয়ে রানু মুখোপাধ্যায় একটা দূরদর্শনে প্রোগ্রাম করবে। তো উনি মাকে বললেন, মানে আমার মা দূরদর্শনে দীর্ঘদিন ছিলেন, মাকে বললেন যে শোন তুই একটু দেখ রানু যাতে প্রোগ্রাম পায়। মা বলছে তুমি কি পাগল হয়ে গেছো, আমাকে বলছো কেন, তুমি হেমন্ত মুখোপাধ্যায়, তুমি তো একটা ফোন তুলে স্টেশন ডিরেক্টরকে বললেই এক্ষুনি পেয়ে যাবে, আর রানু তো ভালো গায়, বলে না আমি কারোর কাছে যাবো না, কেন যাব, আমাদের তো তুই আছিস, এই জন্য। এবং আমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠি মাকে লিখছেন যে শোন আমার ভাই অমলকে পাঠালাম, একটু দেখিস ও যাতে একটা প্রোগ্রাম পায়। মানে কোথায় হেমন্ত মুখোপাধ্যায় এখনকার লোকে ক্ষমতার আস্ফালন করে যেরকম পার্সোনাল লেভেলে, যে আমি গান শুনবো বা সিনেমা দেখবো বা নাটক দেখবো কেন, এন্টারটেনমেন্টের জন্য। তো আমি এন্টারটেনমেন্টের জন্য গিয়ে বাস্তববাদী গান, বাস্তববাদী সিনেমা, আমি তো ঘোর বাস্তবের ভেতরে আমরা সবাই বাস করছি, সেখানে ভালো মন্দ মন্দটার সংখ্যাই বেশি। তো সুতরাং এইটা কেন হয় আমি জানি না। তো তপন দা তো এমন একজন ডিরেক্টর ছিলেন যে সহজ ভাষায় সহজ গল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এবং 43টা ছবি সংখ্যা ওনার, 43টা 43 রকমের, মানে যিনি করছেন ক্ষণিকের অতিথির মতো রোমান্টিক ছবি, তিনি করছেন গল্প সত্যির মতো একটা পারিবারিক কমেডি, এবং কমেডি শুধু না, কমেডির ভিতরে অদ্ভুত মেসেজ আছে, একটা সাংঘাতিক বার্তা আছে। আবার তিনি করছেন, এবং আপনি মনে খুব মন খারাপ হয়ে বাড়ি ফিরলেও আপনি গল্প হলেও সত্যি
যদি অদ্ভুত। চালিয়ে দেখেন না আপনার আবার কিছুক্ষণের আধার পেরিয়ে মধ্যে একটা পুরো অন্যরকম ছবি। মন ভালো হয়ে যাবে। আবার ধরুন কাবুলিওয়ালা, বাচ্চাদের ছবি তপন তো প্রচুর করেছেন, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালার তো কোনো সফেদ হাতি, তুলনাই নেই, এখনো রিমেক হচ্ছে। এখনো রিমেক হচ্ছে। তো সুতরাং এরা অন্য ধরনের মানুষজন। আর তপনদার সঙ্গে আমার সম্পর্কটা খুব অদ্ভুত। তপনদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন সেটাতেই আসতে যাচ্ছে। বিমল রায়ের মেয়ে। বিমল রায়ের মেয়ে রিঙ্কি ভট্টাচার্য, মানে বাসু ভট্টাচার্যের স্ত্রী। উনি একটা কলকাতায় ঠিক করেছিলেন ওনার বাবাকে নিয়ে বিমল রায়কে নিয়ে অনুষ্ঠান করবে। তা আমরা যেহেতু বিমল রায় মেমোরিয়াল কমিটিতে তখন ছিলাম, তখন একদিন উনি তপনদার বাড়িতে নিয়ে গেলেন, কারণ তপনদা একসময় বিমল রায় খুব কাছের একজন ছিলেন। ঘনিষ্ঠ ছিলেন। বিমল রায়ের সঙ্গে কাজও করেছেন অঞ্জনগড় ছবিতে, তো সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন। তো উনি সেই সূত্রে, তো তপনদার সঙ্গে সেই সূত্রে পরিচয় আমার হয়, এবং তপনদার জীবনের শেষ 12-13 বছর খুব ঘনিষ্ঠভাবে তাকে দেখেছি। সিনেমার ব্যাপারটা কিন্তু আমি খুব একটা দেখিনি, কারণ তখন উনি চলচ্চিত্র জগৎ থেকে সরে এসেছেন। তখন উনি মোটামুটি ওই একটাই বোধহয় 4 চরিত্র বলে একটা টেলিফিল্ম করেছিলেন, আর একটা স্ক্রিপ্ট করেছিলেন 3 মূর্তি, সেটা শেষ করে যেতে পারেননি, শুটিং শুরুই করতে পারেননি জেরাদার। তো তপনদা খুব অনেক রকম গল্প তপনদার সঙ্গে হতো, তপনদার সঙ্গে সমস্ত জনার নিয়ে গল্প হতো। তার ভিতর বেশি গল্প যেটা হতো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ। কারণ তপনদা নিজেকে মনে করতেন উনি রবীন্দ্রনাথের ছাত্র, এবং তপনদা একটা কথা বলতেন, সেটা আমার মনে হয় মানে সেই জন্যই বোধহয় কাবুলিওয়ালা ওনার থেকে ভালো কেউ আমাদের বানাতে সব বাঙালিদের চেষ্টা কথা করলেও পারবে না। তপনদা বলতেন, অরিজিৎ আমার জীবনের শেষ পর্যায়ে এসে উপলব্ধি হয়েছে যে এই 6 ঋতু এবং এই বিশ্ব চরাচরকে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন পৃথিবীর আর কেউ সেইভাবে দেখেনি এবং দেখবেও না। এইটা তপনদার একটা সাংঘাতিক মানে অত্যন্ত রবীন্দ্র অনুরাগী ছিলেন। এবং তপনদার ভদ্রতা মানে একদম সাহেব, একজন বাঙালি সাহেব ওরকম। যেমন সুপুরু সুন্দর চেহারা, শেষ বয়সেও ধপধপে ফর্সা রং, খুব সাদা শার্ট প্যান্ট পরতেন, আর অত্যন্ত আস্তেই কথা বলতেন, খুব আমরা কিন্তু মার্জিত। সত্যি তপন সিনহার মতন পরিচালককে সেভাবে চিনি না, মানে যতটা আমরা চেনা দরকার ছিল বাঙালি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা হয়ে গেছে সেটা উইথ ডিউ রেসপেক্ট, ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা ভারতবর্ষের ভেতরে, খুব দুঃখজনক, ভারতবর্ষের ভেতর তারা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন এই 3 জনের ছবি নিয়ে চর্চা করে গেছে, আলোচনা করে গেছে, লোককে দেখে মানে বলেছে দেখতে। তারপরে বিদেশে ফেলিনি, তুফো, গদায়, কুরোজা এদেরকে নিয়ে। কিন্তু এর বাইরে যে চলচ্চিত্র জগৎ, এটা তারা মানে উপলব্ধি তো নিশ্চয়ই করেছেন, কিন্তু তারা সেটাকে আমার মনে হয় খুব সচেতনভাবে সেটাকে সাপ্রেস করে দিয়েছেন। তাদের কি উদ্দেশ্য আমি জানি না। এবং তপনদা শুধু না, তপন সিনহা, অজয় কর, অসিত সেন, বিজয় বসু, সুধীর মুখার্জি, অরবিন্দ মুখোপাধ্যায়, তরুণ মজুমদার, বম্বের বিমল রায়, কি অগণিত ভালো ভালো সব মানে ডিরেক্টররা, একদম পার্থপ্রতিম চৌধুরী, এক একটা সিনেমা অদ্ভুত। কিন্তু তারা কোনো মানে যেটা পাওয়ার কথা ছিল রেকগনিশন মানুষের, সেটা তো করেনি। এখন এই শতবর্ষে এসে অনেকের খুব হই হই কাণ্ড, অনেক কিছু অনেক জায়গায় হচ্ছে, সেমিনার, ছবি দেখানো, এক্সিবিশন। এবং তখন সত্যি ওনার ছবিগুলো এরকম কি সাংঘাতিক, কোনোটার ছবি কোনোটা মিল নেই, বিষয় বৈচিত্র্য অসীম, কিন্তু সেই বেঁচে থাকতে আলটিমেটলি কিছু কিন্তু হয়নি। তপন 43টা সিনেমা বললেন, 43টাই একের থেকে আরেকটা আলাদা, একদম আলাদা। আপনি ভাবুন না, আপনি যে আর কটা পরিচালকের ক্ষেত্রে আমরা বলতে পারবো, যে মানুষ খচিত ভাষণ করছে, সেই মানুষ অন্তর্ধান করছে, সেই মানুষ একটা অন্ধত্ব নিয়ে একটা ছবি করছেন, আতঙ্ক তো পরের দিকে ছবি, আধার পেরিয়ে একটা অন্যরকম গল্প, অন্যরকম ছবি, সেই মানুষ ক্ষণিকের অতিথি যেটা বললাম একটা রোমান্টিক ছবি, সেই মানুষ গল্প, সেই মানুষ হুইল চেয়ার করছেন, সেই মানুষ জেলের জীবন নিয়ে, বন্দীদের জীবন নিয়ে করছেন লৌহ কপাট, তারপর সেই মানুষ বাচ্চাদের জন্য সফেদ হাতি করেছেন। মানে বাঙালি সিনেমার জন্য পুরো প্রাণটাই, জীবনটাই দিয়ে গেলেন আর কি। একদম তাই। এবং বাংলা ছবি যেমন করেছেন, স্ক্রিপ্ট লেখা, তাকে সাজানো, গান লিখেছেন, গান লেখা, গানের সুর। আগে আমাকে জিজ্ঞাসা করছিলেন হারমোনিয়ামে একটা গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গা, মন বলে আমি মনের কথা জানি না। এটা তপনদার একটা বইতে লেখা আছে যে তপনদা এটা একটা গানটার একটা লাইনই উনি শুনেছিলেন। কোথায় শুনেছিলেন? ওনাদের বাড়ি ছিল পৈতৃক বাড়ি, জমিদারি, সেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা সীমান্তে বীরভূম জেলার একদম প্রত্যন্ত গ্রামে হিলোরা বলে একটা গ্রাম, সেইখানে। এবং সেখানে ওনাদের বাড়িতে পারিবারিক দুর্গাপুজো হতো, এবং সেখানে একজন কুমোর আসতো প্রত্যেক বছরে ঠাকুর তৈরি করতে, মূর্তি গড়ত। এবং সেই কুমোর মূর্তি গড়তে গড়তে একটা লাইনই একটা গান করতো, মুন বলে আমি মুন বলে আমি মুনের কথা জানি না। সেইটা উনি তখন শুনেছিলেন ছোটবেলায়, সেটা ওনার ভেতরে থেকে গিয়েছিল। পরবর্তীকালে উনি লিখেছেন যে আমি হারমোনিয়াম সিনেমা যখন তৈরি করি, ওই গানটা পরিমার্জনা করে একটা সিনেমা একটা হারমোনিয়ামকে কেন্দ্র করে, এবং হারমোনিয়ামের গল্প তো ওনার লেখা, এবং হারমোনিয়ামের জন্য গান শুধু তপনদা লেখেননি, আরেকজন লিখেছিলেন শ্যামল গুপ্ত।
সন্ধ্যা মুখার্জির মানে স্বামী বলে আমরা চিনি, স্বামী কিন্তু বিরাট গীতিকার, অবশ্যই বাংলা বিরাট সঙ্গীত জগতে ওনার মতো গীতিকার খুব কমই এসছে, অসাধারণ সব বিখ্যাত গান গীতিকার, সাহিত্য ভিত্তিক ওনার লেখা তো ভীষণ ভাবে, এবং আমি সেটা এখনো তোমায় ভালোবেসেছি তার স্রষ্টা, ওনার স্রষ্টা। তারপর মান্নাদির অদ্ভুত অদ্ভুত প্রথম যুগের যেসব অত্যন্ত সুন্দর রোমান্টিক গান সমস্ত শ্যামল গুপ্ত। আচ্ছা আমি বলি, যেটা ধরুন তপন সিনহার এই যে ফিল্মে আসা, এটা কিভাবে হয়েছিল? মানে তপন সিনহার বাড়িতে নিশ্চয়ই কেউ তখন না একদমই না, তপনদা তো পড়াশোনা করেছেন ফিজিক্স নিয়ে, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন। তো খুব তারপরে তপনদার ইচ্ছে হয় যে একটু ছবি টবি দেখবেন, বিদেশে যাবেন, ওনার সিনেমার দিকে একটা আগ্রহ ছিল, সহজাত আগ্রহ। তারপর উনি বিদেশে পাইনউড স্টুডিওতে যান, যে আমি শব্দযন্ত্রের কাজ শিখবো, মানে সাউন্ড রেকর্ডিস্টে শব্দযন্ত্রের কাজ শিখে উনি যখন ফেরেন, তখন 46 সালে উনি লিখেছেন শ্রাবণের এক বৃষ্টি ঝরা বিকেলে আমি নিউ থিয়েটার্সের দরজায় টোকা মারি। তো একদিন চাকরি হয়ে যায়। ডেস্টিনি বাণী দত্ত তখন ছিলেন মানে প্রায় বিজ্ঞানী একজন, তিনি সাউন্ড নিয়ে কাজকর্ম করতেন। আচ্ছা। তো এবং তখনকার তিনি বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট, তপনদা তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে শুরু করেন মানে নিউ থিয়েটার্সে। তো তারপরে তপনদা বলেন যে হঠাৎ মনে হলো যে বিদেশে বসে বসে সময় নষ্ট করছি, কি হবে? তখন আমি যাই, দেশে ফিরে যাই, ছবি করি। তখন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ওই সৈনিক গল্প নিয়ে অঙ্কুশ ছবি করলেন। ছবিটা তো একদম চলেনি, মানে প্রচণ্ড সুপার ফ্লপ করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে সৈনিক কিন্তু পথের পাঁচালীর আগে, সৈনিক সিনেমার যে বুকলেট, সেই বুকলেটের পেছনে পথের পাঁচালী সিনেমা আসতে চলেছে তার বিজ্ঞাপন রয়েছে। তারপরে আরেকটা করলেন দ্বিতীয় ছবি উপহার, সেটা মোটামুটি চললে এমন কিছু না। উত্তম কুমার, মঞ্জুদি, সাবিত্রী চট্টোপাধ্যায়, নির্মল কুমার এবং কানু বন্দ্যোপাধ্যায়। থার্ড ছবি করলেন টনসিল, সেটাও সে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মানে যে গল্প নিয়ে, সেইভাবে দাঁড়ায়নি। ফোর্থ যখন উনি 1952 সাল সম্ভবত ওই কাবুলিওয়ালা করলেন, প্রডিউসার ছায়াবাণী অসিত চৌধুরী এগিয়ে এলেন প্রযোজনা করতে, সেই ছবি ওনাকে একটা অন্য উচ্চতায় তুলে দিল। তারপর থেকে ধরুন গল্প হলেও সত্যি কাবুলিওয়ালা যেগুলো ভীষণ জনপ্রিয়, সেগুলো কত নম্বর ফিল্ম সব? কাবুলিওয়ালা তো 1, 2, 3, 4 নম্বর, আর 4 কি 5, 4 নম্বরই সম্ভবত। না, তার আগে ছিল বোধহয় কালামাটিটা, বুঝতে পারছি না, একটু কনফিউজ হয়ে যাচ্ছে। কালামাটি কাবুলিওয়ালা আগে না পরে, কালামাটি যদি আগে হয়ে থাকে কাবুলিওয়ালা পরে 5 নম্বর ছবি। বাবা তো ছিলেন ত্রিদিবেশ সিংহ, উনি তো জমিদার ছিলেন, আর মা লর্ড সিনার বংশের মেয়ে। হ্যাঁ, লর্ড সিনার বংশের মেয়ে মা। তপনদা জীবনীতে লিখেছেন। আচ্ছা, লর্ড সিনহা তপন সিনহা, এটা কিভাবে যুক্ত? মানে মা ছিলেন লর্ড সিনহার বংশের মেয়ে, কিন্তু তপনদার বাবার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সেই বাবা টাইটেল তো সিনহাই, মানে সেই সূত্রে আর হয়তো টাইটেলটা মানে সেম টাইটেল, কিন্তু কোনো ওই আত্মীয়তা ছিল না। তো তপনদার মা ওই সারাদিন রান্না বান্না করতেন, সব করতেন, সংসার সামলানো, যৌথ পরিবারের। এবং কোনো পাড়ায় যদি দেখতেন, তপনদা লিখেছেন যে কোনো পাড়ায় ধোঁয়া উঠছে না, তখন ওরা মা বলতেন বুঝতে হবে তাদের কাছে খাবার দাবার নেই, তখন তরি তরকারি ধামা করে পাঠিয়ে দিতেন। এবং সমস্ত রান্না টান্না করার পরেই সংসার সামলানোর পর দুপুরবেলা তিনি এর সংসারে কর্ত্রী নন, তিনি সবার ঘরে এসে ভারতবর্ষ, প্রবাসী, এসব সেটাই আমি ট্রেসটা খোঁজার চেষ্টা করছি, তখন ওইটা করতেন। এবং তপনদা লিখেছেন মার গানের গলা অসম্ভব সুন্দর ছিল, এবং বললো আমি আর আমার বোন মার কাছে ছাদে, তখন তো একটা রেওয়াজ ছিল গরমকালে ছাদে শোয়া, ওনারা তখন ভাগলপুরে থাকতেন, তো ভাগলপুরে তো ছাদের উপরে শুয়ে তখন আমরা মায়ের মানে গলায় খোলা আকাশের নিচে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, এই গানটা শুনতেন ওরা। তখন অ্যাম্বিয়েন্সটা এমনই ছিল না, গ্রুমিংটাও ঠিক সেইভাবে হতো। এখন তো সব ব্যাপারটাই পারিবারিকভাবে চেঞ্জ হয়ে গেছে, পরিবেশ থেকেই মানুষ অনেক ভীষণ মানে অনেক বেশি সমৃদ্ধ হতো, যেটা তাদের কাজের মধ্যে প্রতিফলিত হতো। আর এখন তো সেই ব্যাপারটা নেই, মানে পরিবেশটা তো সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে। আর তখনকার দিনে তো অনেক রকম ব্যাপার ছিল, মানে রাজনীতিটা সভ্যভদ্র ছিল। তপনদা ভীষণ বিধান রায়ের ভক্ত ছিলেন, বিধান রায়ের কাজ ভীষণ অ্যাডমায়ার করতেন তপনদা। খুব পড়াশোনায় ভালো, ইন্টেলেকচুয়াল, তারা রাজনীতির ধারা কিন্তু ইনফ্লুয়েন্সড হবেই, বা নিজেদের একটা স্বতন্ত্র রাজনৈতিক বিশ্বাস থাকবে। এবং তপনদার চিরকালের কংগ্রেসি বাড়ি, তপনদাররা খুব একটা বামপন্থী আদর্শকে পছন্দ করতেন না, কিন্তু সমালোচনা করতেন হয়তো নীতির। কিন্তু এখনকার দিনে আমরা যেটা দেখি, গালাগালি, মন্দ, উদ্ধত আচরণ, কটু কথা, বা গায়েও হাত তুলে দিচ্ছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়তো ছিল, কিন্তু কোনো অসভ্যতামি ছিল না। মানে আমার যদি মানে আদর্শ বা আমার মনোভাবটা আলাদা হয়, সেটা হতেই পারে, সেটা সুস্থ, কিন্তু হলেই যে সে আমার শত্রু, তাকে একটা গালাগালি করতে হবে, খারাপ প্রতিপন্ন করতে হবে, এইসব ব্যাপার তো তখনকার দিনে ছিল না। তপন সিনহার পোশাকের মধ্যেও, মানে এই যে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে পেরিয়ে এলাম, তপন সিনহার
জগতের মধ্যে ঢুকছি আর কি। এবার তপন সিনহার মধ্যেও কিন্তু ওই যে এটা বাঙালিত্বের একটা প্রতিনিধিত্ব করা, সেটা কিন্তু তার মধ্যে সব সিনেমাতে তো পরতে পরতে বাঙালিত্ব। ছবি তো মানে ধরুন যেই তপন সিনহা কাবুলিওয়ালা বানাচ্ছেন, গল্প হলেও সত্যি বানাচ্ছেন, সোশ্যাল মেসেজটা কিন্তু বরাবরই খুব স্ট্রং ছিল। তিনি আতঙ্ক বানাচ্ছেন যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। তপনদার ছবিতে এবং আরেকটা ডায়লগ আছে, ওই ডায়লগটা যেমন ইম্পর্টেন্ট, তেমন আরেকটা ডায়লগ তপনদার ছবির আতঙ্ক কেউ বলে না, যে আপনি দেখবেন যখন পরের দিনে খুনটা যে জায়গায় হয়েছে, জটলা করে পুলিশ লোকজন দাঁড়িয়ে আছে, সেখানে একজন বলছে বাঙালির মানে হাতে ছুরি, এই বাঙালিকে তো চিনি না। এই যে একটা ডায়লগ দিয়ে বুঝিয়ে দিলেন তখনকার বাঙালি কেমন ছিল আর এখনকার বাঙালি কেমন হয়েছে, এই একটা ডায়লগই। সমাজ সচেতন তো নিশ্চয়ই ছিল, এবং তপনদার প্রত্যেকটা ছবিতে একটা করে মেসেজ আছে, বার্তা আছে, এবং ওনার কিন্তু কোনো ছবির শেষে অন্ধকার নেই, সব শেষ হয়ে যাচ্ছে না, একটা আলো কিন্তু আছে। হ্যাঁ, এটার পরে কিন্তু এইটা, সব ছবির পেছনে, সব ছবিতে কিন্তু একটা আলো আছে, যে না এখানেই শেষ না। এবং তখনকার দিনে নিরক্ষরতা দূরীকরণ নিয়ে আরোহী, বনফুলের গল্প নিয়ে আরোহী ছবি তৈরি করলেন। কালী ব্যানার্জি অসাধারণ অভিনয় করেছিলেন, যে নিরক্ষরতা দূরীকরণ নিয়ে ছবি চলবে আদৌ, এইরকম মানে সাহসিকতা ছিল, এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার করবেন এরকম একটা অ্যাটিচিউড ছিল, পরীক্ষা নিরীক্ষা করবো ছবি নিয়ে, তো এরকম ভাবনা চিন্তা করতেন। মানে এরা তপন সিনহা বললে কিন্তু আরেকজনের কথা একটু ছোট করেও শুনতে চাই, ওনার পরে যাকে মানে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন, অরুন্ধতী দেবী। অরুন্ধতী দেবী সত্যি কথা আমি চোখে দেখিনি, জানেন, কারণ অরুন্ধতী দেবী যখন মারা গেছেন তার বোধহয় আরো বছর 10 পরে আমার তপনদার সঙ্গে পরিচয়, বা তপনদার বাড়িতে যাতায়াত, এবং সেটা খুব অদ্ভুত। মানে প্রথম দিন যখন বিমল রায়ের মেয়ে রিঙ্কি, আগে স্ত্রী চলে গেছেন, তপনদা তার পরে চলে পড়ে, এবং আমার যেটা খুব অদ্ভুত লেগেছিল তপনদার কাছে, আমি প্রথম তো আপনাকে বললাম বিমল রায়ের মেয়ে রিঙ্কি ভট্টাচার্যের মাধ্যমে গেছিলাম, তারপরে পার্থ মুখার্জি অতিথি, তার সঙ্গে একদিন তপনদের জন্মদিনে গেছিলাম, সেটাও রিমার্কেবল কিছু না, একটা দুটো কথা হয়েছিল। পরবর্তীকালে একদিন আমার মা বললো যে দূরদর্শন থেকে ওরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপর একটা তথ্যচিত্র করবে। তো আপনাকে যেটা বললাম, তপনদার প্রথম ছবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সৈনিক অবলম্বনে, অঙ্কুশ, তো বললো তপনদার আমরা একটা ইন্টারভিউ, তো তপনদাকে আনলাম, তপনদার সঙ্গে তো আমার সেরকম কোনো পরিচয় নেই, ঠিক আছে বলবো। তারপর মাকে তুমিও বলো, তো তপনদা কি মা আমার রেফারেন্সে ফোন করলো, তপনদা এক কথায় চিনতে পারে, আমার খুব অদ্ভুত লাগলো, উনি কীভাবে চিনলেন আমাকে, এমন কিছু রিমার্কেবল সম্পর্ক না। তো যাই হোক, উনি বললেন যে ঠিক আছে আপনারা ওই দিন শুটিং করবেন, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, বলেই বললেন না ক্যান্সেল করবেন না, কারণ ক্যামেরা ক্যান্সেল করলে, ক্যামেরার মানে আর কি শিডিউল ক্যান্সেল করে যে কত প্রবলেম হয় আমি জানি, ঠিক আছে আপনারা তো বাড়িতে এসেই করবেন, আপনারা করুন। তো আমি মা বলো তুই একটু যাস, ঠিক আছে আমি যাবো, কিন্তু আমাকে তুমি সেইভাবে পরিচয় নেই। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, উঠে তপনদা ঘরে বসে আছেন, গেলাম, হ্যাঁ অরিজিৎ এসো এসো, তুমি তো আজকাল আসো, এই অনেকদিন মানে পরে এলে, আমি একটু হাঁ হয়ে গেলাম যে এমন কিছু তো রিমার্কেবল ব্যাপার নয়, তপনদা আমার অ্যাবসেন্সটাকে খেয়াল রেখেছেন, খুব ভালো লাগলো আমার। তারপর থেকে তো ভীষণ, এটা কিন্তু পরম প্রাপ্তি, এবং আরেকদিন এরকম মাপের মানুষ আপনাকে মনে রেখেছে, বা আপনার সঙ্গটা তখন, এবং তপনদার কাছে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ ছিল। একদম, তপনদার জন্মদিন হচ্ছে 2 অক্টোবর, তো তপনদার জন্মদিন সবসময় হয় পুজোর ভেতর, নয় পুজোর আগে, নয় পুজোর পর, 2 অক্টোবর অনেকের জন্মদিন, সেই জন্য তপনদার ওই জন্মদিনটা পুজো মানে কেন্দ্রিক। আর তখন না ওই তপনদার তো বাড়ি নিবালিপুরে আপনারা জানেন, তো পাশেই ওই কি যেন সুরুচি সঙ্গীত পুজোটা হয়, তখনও সুরুচির পুজোটা এত কাণ্ড হয়নি, তখন আমরা যেতাম। তো আমি একদিন জন্মদিনে সন্ধ্যেবেলা গেছি, তুমি আমি বেল টিপলাম, তপনদা থেকে বলেন কে, তপনদা আমি অরিজিৎ এসেছি, বলে আমি তো সকাল থেকে এক্সপেক্ট মানে করছি তোমাকে, কি হলো সকালে তুমি এলে না, আমি খুব এক্সপেক্ট করছিলাম তোমাকে সকালে, তো চলো উপরে চলো, নিজে এসে একতলার দরজা খুললেন, বললেন চলো উপরে চলো, সৌমিত্র এসছে। তো সৌমিত্র কাকু, আমি আর তপনদা সারা সন্ধ্যে বসে আড্ডা দিলাম। বিশাল প্রাপ্তি আপনার। তাহলে এবার আমি চলে আসি সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে। সৌমিত্র কাকু তো অভিনেতা, পরিচালক, একজন থিয়েটার ব্যক্তিত্ব, লেখক, একজন কবি, চিত্রশিল্পী, আবৃত্তিকার, বাচিক শিল্পী, সব দিক থেকে। আসলে জানেন তো মানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছেন, যারা খুব শিক্ষিত সংস্কৃতি মনস্ক বাঙালি ছিলেন, পড়াশুনো করা, তারা না সবাই ওই একটা আদর্শে কিন্তু নিজেদেরকে লালিত পালিত করেছে বা নিজেকে তৈরি করেছে, সেই ধারাকে ধরুন অবলম্বন করে যদি চলতে থাকেন তাহলে একদম তাই। ওয়ান অফ দেম হচ্ছেন অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। মানে ফরচুনেটলি আমরা তাকে দেখেছি, মানে আমি যাওয়ার সময় থাকি সেখানে উনি একবার এসেছেন, তারপরে আমারও মানে আমারও কর্মসূত্রে, সাংবাদিকতা সূত্রে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেকবার দেখেছি, কাছ থেকে দেখেছি, কিন্তু আপনার মতো করে চিনিনি। আমরা যেটুকু শুটিং হচ্ছে দেখছি, সম্পূর্ণ পারিবারিক একটা যোগাযোগ একটা ছিল, আমাদের পরিবারের সঙ্গে ওদের পরিবারের প্রায় 60 বছরের সম্পর্ক। আমার দাদু থাকতেন কৃষ্ণনগরে আগে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবাও কৃষ্ণনগর, ওনারা দুজন বন্ধু ছিলেন, আমার দাদু এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা।
তার পরবর্তীকালে মজার ব্যাপার হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের ভীষণ বন্ধু। আচ্ছা। এবং পরবর্তীকালে তো মা দূরদর্শনে কাজ করার সূত্রে সৌমিত্র কাকুর সঙ্গে যোগাযোগ, সৌমিত্র কাকুর সঙ্গে পারিবারিক সূত্রে অনেকবার যোগাযোগ, দীপা মাসি মানে ওনার স্ত্রী, আমরা দীপা মাসি মানে এই করতাম বলতাম ছোটো থেকে। তবে আমি অনেকগুলো তথ্যচিত্র তৈরি করেছি, অনেকগুলো কাজ করেছি, অনেক স্ক্রিপ্ট সেই সূত্রে সৌমিত্র কাকুর সঙ্গে মানে ধরুন কাছ থেকে দেখছেন মানুষটাকে, কি স্ট্রাইকিং লাগতো আর কি, মানে ভীষণ সিম্পল একজন মানে স্টারডাম ব্যাপারটা ছিল না। প্রথমত স্টারডাম ব্যাপারটা একদম ছিল না, খুব আড্ডাবাজ ছিলেন, বন্ধু বান্ধবের একটা বড় সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিলেন এবং একদম স্টারডাম ব্যাপারটা ছিল না। এবং অ্যাপারেন্টলি হয়তো মনে হতো একটু বিরক্ত হচ্ছেন, ইগো, কিন্তু মনটা প্রচণ্ড রকম নরম। মানে আমি একদিন একটা ডায়েরি একটা নিয়ে গেছিলাম যে কাকু আজকে ওই একটা টিভির কন্ট্রাক্ট ফর্ম সই করাতে গেছি টিভির অনুষ্ঠানে। তো প্রডিউসার আমাকে বলল তুমি সৌমিত্র দাকে দিয়ে কন্ট্রাক্ট ফর্মটা সই করাবে না? হ্যাঁ নিশ্চয়ই করাবো। তো আমি গেছি, তাহলে আমি যে কাকু এটা না আমি খুব ব্যস্ত আজকে একদম সময় হবে না, আমি একটু শুটিংয়ে বেরিয়ে যাবো। তো পরের দিন ওই আমারই একটা তথ্যচিত্র তপন সেনের উপরে, তার উনি ভয়েস ওভার মানে কমেন্ট্রিটা করবেন, সেটা রেকর্ডিংয়ে গেছি। তো রেকর্ড করার পরে উনি রেকর্ডিং শেষ যখন সেট হয়ে গেছে উনি বসে চা খাচ্ছেন। তো আমি ভুলে গেছি এই কালকে তুমি কি এটা সই করাতে চেয়েছিলে জানো, কি এটা সই করার ব্যাপার ছিল। এলাম মানে কাকু এইটা, হ্যাঁ দাও দাও। আমি কালকে কী বলতো ভীষণ তাড়া ছিল তো, ওনার কিন্তু মনে আছে। আর উনি যে কালকে রিফিউজ করেছেন, এত নরম মন। এবং শুধু তাই না, পরবর্তীকালে ওনার সঙ্গে আরও একটা সাংঘাতিক আমার ক্লোজনেস গড়ে ওঠে যখন ওনার 80তম জন্মদিন পালন করবো আমরা ঠিক করলাম তপন সেনা ফাউন্ডেশন থেকে। আমরা ঠিক করেছিলাম প্রণববাবু তখন আমাদের রাষ্ট্রপতি, প্রণববাবুকে নিয়ে আসবো। তা আমি আর উনি রাজভবনে প্রণববাবুর সঙ্গে কলকাতায় দেখা করতে গেলাম। তখন তো ওখানে অনেক গল্প টল্প ইনফ্যাক্ট হলো এবং প্রণববাবু আমার মায়ের পিসি নীলিমা সান্যালের ভীষণ পূর্ব পরিচিত, অনেকক্ষণ গল্প টল্প ইনফ্যাক্ট হলো। তো আমরা আসার সময় অনেক টিয়ারকি করলাম এবং সৌমিত্র কাকু আর আমি সেদিন সারা গাড়িতে ওনাদের পারিবারিক সব গল্প করতে করতে গেলাম, কে আছে কে কবে চলে গেছে এইসব নিয়ে। তো সেই অনুষ্ঠানটার সময় খুব ক্লোজনেস হয়েছিল। তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, একদিন আমরা সকালে গেছি এই অনুষ্ঠানটা নিয়ে ডিসকাশন করতে। তখন ওনার রোজ ভোরবেলা কাজ ছিল, আমি ঘুম থেকে উঠেই দেখতাম ফার্স্ট টেলিফোন করছেন উনি। ওনার ঘুম মানে আমার মানে ওনার না আমার ঘুম ভাঙতো ওনার টেলিফোন। আমি ফোন ধরতাম, হ্যালো, হ্যাঁ অরিজিৎ আমি কাকু বলছি। হ্যাঁ বলুন কাকু, না প্রোগ্রামটা কি হলো, কি ব্যাপার, কদ্দূর কি তোমরা এগোলে এবং মানে প্রোগ্রেসটা জানতে চাইতেন। তো আমি তখন বললাম যে প্রণববাবুকে তো আমরা চিঠি দিয়েছি, তো প্রণববাবু একটা প্রপোজাল দিচ্ছেন, বলো কি। তো তখনই বললাম যে উনি বলছেন যে কলকাতায় প্রোগ্রামটা করলে হয়তো না একটু আসতে অসুবিধা হবে, রাষ্ট্রপতি ভবনে যে অডিটোরিয়াম সেখানে যদি অনুষ্ঠানটা করা যায়। আমি এটা সৌমিত্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছি, প্রণববাবু জিজ্ঞাসা করেছেন। উনি আমাকে সঙ্গে সঙ্গে ওপার থেকে বললেন, টেলিফোন ওপার থেকে, তোমার কি মত। আরে কি বিপদ, ভারতের রাষ্ট্রপতি ওদিকে, আমি মাঝখান থেকে বলুন তো কী বলবো। আর আমার লজ্জা করছে, আমি কি মতামত দেবো? সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রোগ্রাম কোথায় হবে রাষ্ট্রপতি ঠিক করছে, সৌমিত্র চট্টোপাধ্যায় অপিনিয়ন দেবে। বললো না তোমার কি মত, তুমি বলো আমাকে। তাহলে হলেই ভালো হয়, দেখা যাক, ঠিক আছে। তবে আলটিমেটলি প্রণববাবু তখন অসুস্থ হয়ে পড়লেন, বুকে স্টেন বসল, উনি পারলেন না আসতে, উইশ করে লিখে পাঠিয়েছিলেন। তনুদি এসেছিলেন। যাই হোক অনুষ্ঠানটা আমরা করেছিলাম। তো সেই অনুষ্ঠানের ব্যাপারে একদিন গল্প নিয়ে ওনার বাড়িতে সকালে আমরা গেছি, পৌলমীদি এসছেন, আমাদের আরেকজন ছিলেন। তো প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি, তো উনি ছবি আঁকছেন। তো পৌলমীর দিকে আমরা মিটিলদি বলে ডাকি। মিটিলদি বললো, বাবাই তুমি যে পেজ মার্কগুলো আঁকো আমাদের সবাইকে দাও না একটা করে। তো বলো নিয়ে তোমরা কোনটা যে নিতে চাও নাও। তুমি দিলেন, নিজে নিজে পেজ মার্ক তৈরি করতে, তারপর কফি টফি খাওয়ালেন। তাহলে আমি তো শান্তিনিকেতন যাচ্ছি, হ্যাঁ না মানে যাই হোক, হ্যাঁ মানে তারপর বললাম পরশুদিন দুদিনে একটা প্রোগ্রাম যোগেন চৌধুরী একটা অনুষ্ঠানে উনি শান্তিনিকেতন যাবেন। তো বললো ফ্রি থাকলে চলো না। আমি ঠিক আছে। তো উনি এইতে ট্রেনে গেলেন, অন্য ট্রেনে। আমরা পরের দিন আমি, আমার এক বন্ধু আর পৌলমী, আমরা ট্রেনে গেলাম একসঙ্গে। তো ওনাকে তো যোগেন্দার একটা হোটেলে একটা রিসর্টে তুলেছিল গোয়ালপাড়ায়, আর আমরা দূরদর্শনে গেস্ট হাউস উঠেছিলাম। মা যেহেতু দূরদর্শনে ছিলেন, ওখানে শান্তিনিকেতনে খুব সুন্দর গেস্ট হাউস আছে ওদের একটা, তো উঠেছিলাম। তো আমি বিকেলে গেছি যখন, তো উনি তখন বললেন যে তুমি কোথায় উঠেছো। আমি কাকু দূরদর্শন উঠেছি। কেন, কী এমন ব্যাপার, ওখানে উঠেছি দূরদর্শনে, কী আছে দূরদর্শনে? আমরা কিছুই নেই, মা চাকরি করতো, আমরা দূরদর্শন গেস্ট হাউসটা অ্যাক্সেস করতে পারি, উঠেছি। না দরকার নেই ওখানে ওটা, এখানে চলে এসো। পরে আমি কারণটা বুঝতে পারলাম, সেটা খুব মজার কারণ, মানে হাসির কারণ এবং মজার কারণ। তো বললো তখন কেন, বললো তুমি এখানে চলে এসো। তো আমি গেলাম, গিয়ে তো ছিলাম। তারপরে সৌমিত্র কাকু সকালে সেদিন চা করে খাওয়ালেন গেস্ট হাউসে। বললে তখন কাকু আমি তো চা খাই না। বললেন এই আর্ল গ্রে চাটা খাও, খুব ভালো টেস্টি, খুব সুন্দর লাগবে খেতে। পরে মিটেলদের কাছে শুনলাম যে কাকু আসলে প্রচণ্ড ভূতের ভয় পেতেন,
ও ভূতের ভয় পেতেন, একা শুতে পারতেন না কোথাও, সেই কারণে উনি ডেকে নিলেন। এই আপনাকে ব্যাপারটা মানে এটা হচ্ছে মজার ব্যাপার। আর মজার তস্য ব্যাপার হচ্ছে, পরে চিন্তা করে দেখলাম সেই কানা অন্ধকে ডাকলো, কারণ আমারও অসম্ভব ভূতের ভয়, আমিও পারি না একা শুতে, তাহলে আমি কাকে পাহারা দিতে যাবো, আমি তো নিজেই ভয় পাই। তো এইরকম তা কখনো মজার এটা মজার পরে এটা নিয়ে আলোচনা হয়নি কেন ভূতের ভয় পেতেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন মানুষ? কিছু আমি গল্পের বাড়িতে দেখেছি। আমি ওনাকে গাড়িতে মানে একটা প্রোগ্রাম যাবো, ওনাকে তুলতে গেছি, দীপা মাসি বাড়িতে নেই, বাড়িতে কেউ নেই, কিছুটা ফেলে এসছে, বলে এই রে অরিজিৎ চশমাটা ফেলে এসছে, শোনে চাবিটা তোমাকে দিচ্ছি। আমি কাকু, আমি বললাম আমার বেডরুমে আছে। না আমি বেডরুমে, না না কিছু কোনো এই নেই, আমার খুব এম্বারাসিং লাগছে, ওনার বেডরুমে সৌমিত্র চ্যাটার্জি বেডরুমে ঢুকে চাবি নিয়ে আসবো, বললো না না তুমি যাও গিয়ে চাবিটা মানে গেট মানে দরজাটা খুলে করো, নিয়ে এসো। মানে তখন মানে যদি ফাঁকা বাড়ি একা উনি ঢুকবেন না। পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি আর, কিন্তু খুব মজার মানে ব্যাপার। এখন এই যে তিনজনকে নিয়ে আলোচনা করলাম, কেউই আর নেই, কিন্তু এই স্মৃতিগুলো এত জীবন্ত হয়ে রয়েছে এবং এদের কথা খুব মনে হয়। সৌমিত্র বাবুর ওপরে সত্যজিৎ রায়ের মতন একজন পরিচালক, এটা বলুন না, সত্যজিৎ রায়কে নিয়ে উনি কি মেমরি শেয়ার করেছেন? একদিন আমরা গেছি, এমনি গল্প করছেন, জাস্ট ইনফর্মাল গল্প, কোনো কারণ বা কোনো ইন্টারভিউ না। তখন বললেন, জানো কি অদ্ভুত মানিকদার মিউজিক সেন্স ছিল। দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার রেডিওতে নেতাজিকে একটা ভাষণ দিয়েছিল, তো সেই ভাষণটা যাতে ইন্ডিয়াতে শুনতে না পায়, ব্রিটিশ গভর্নমেন্ট তখন কোনো একটা সাউন্ড, মানে খসখসে সাউন্ড হতো না আগে রেডিওতে, সেই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করেছিল ইচ্ছাকৃত, মানে ম্যান মেড ডিস্টারবেন্স, কোনো ইয়ের জন্য না, প্রকৃতির জন্য না, প্রকৃতি বা কোনো টেকনিক্যাল কারণে নয়। তো তখন আর কি নেতাজি ভাষণটা যাতে শোনা না যায়, তো ভাষণের আগে বা পরে বিটোভেনের একটা সিম্ফনি ওরা বাজিয়েছিল সেই রেডিওতে। হ্যাঁ, তখন ওই মানে অ্যান্টেনা ঠিক করে শোনা যায়নি সেই যুগে, কিন্তু খুব শোনা যায়নি, মানে সেটাও ভীষণ ডিস্টারবেন্সের ভেতর দিয়ে মানিকদা শুনেছিলেন, কারণ উনি খুব ওয়েস্টার্ন মিউজিকের খুব ভক্ত ছিলেন। পাশ্চাত্য সঙ্গীত ভীষণ ওনার কালেকশন ছিল, শুনতো, ওনার ভীষণ ভক্ত ছিলেন, উনি শুনেছিলেন সেটা। বলো ওই ডিস্টারবেন্সের ভেতর দিয়ে, বলো তার প্রায় 50-60 বছর পরে কোন একটা অকেশনে উনি শীষ দিয়ে মিউজিকটা কোথাটা শুনিয়েছিলেন, এবং যারা শুনেছিল তারা মানে সত্যজিৎ রায় শীষ দিয়ে শুনিয়েছিলেন, তারপরে সেই নোটেশনের সঙ্গে মিলিয়ে দেখিয়েছিল যে অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট, মানে বিটোভেনের যে মিউজিকটা, সত্যজিৎ রায় যে ওই মানে যে সিম্ফনি যেটা শীষ দিয়ে উনি শুনিয়েছিলেন, দেখা যাচ্ছে যে ওই ডিস্টারবেন্সের ভেতরে উনি এমন মাইনুটলি শুনেছিলেন, আর ওনার ভেতর মিউজিক সেন্স এত সাংঘাতিক ছিল যে উনি সেটাকে একদম মানে তুলে নিয়েছিলেন ওনার মাথায় বা হৃদয়ে। সেইটা উনি যখন শোনাবার পরে দেখা গেছে যে নোটেশনের সঙ্গে কোথাও কোনো তফাৎ নেই। সেইটা একটা গল্প শুনেছিল, তখন বলেছিলেন যে মাঝে মাঝে আমার কাছে এসো, এরকম অনেক গল্প শুনতে পাবে। তাই আমি বলছি যে এরকম কখনো মনে হয়নি সৌমিত্র বাবু যে মানে আমি কেন, মানে প্রত্যেকটা সিনেমাতে আমি কেন? একটা তো সত্যজিৎ রায়ের সিনেমাতে যে কোনো মানুষের করার একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা ওনার ভালো লাগেছিল, এবং সত্যজিৎ রায়ের আপনি যেটা বললেন নির্ভরতা ছিল। তবে এখানে আবার বলছি সেই একই জিনিস, আমি সেদিন হিসেব করছিলাম, সত্যজিৎ রায়ের উনি 14টা সিনেমা করেছেন, সেই অর্থে তপন দাস সিনেমা অনেক কম করেছে। প্রথম যুগে করেছিলেন একমাত্র জিন্দের বন্দির অনেক বছর পরে অনেকগুলো ছবি একসঙ্গে করেছেন, হুইল চেয়ার করেছেন, অন্তর্ধান করেছেন, আতঙ্ক করেছেন, তারপরে আরেকটা ছবি করেছিলেন চার চরিত্র বলে টেলিফিল্ম, ইটিভি ছবি। কিন্তু তরমুজুমদারের সঙ্গে হিসেব করে আমি দেখছিলাম, তরমুজুমদারের প্রায় 12খানা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, গণদেবতার থেকে পথপ্রসাদ থেকে অনেক ছবি। এটা কি বলতেন যে যতটা বড় অভিনেতা হয়েছেন তার অনেকটাই তার থেকে মানে সত্যজিৎ রায়ের কাছ থেকে উনি কিন্তু সেরকম উনি একটা, হ্যাঁ সেটা তো নিশ্চয়ই শিখেছেন। উনি একটা কথা আমাকে বলেছিলেন, কম্পারিজন করে কাজে কম্পারিজন না, বলেছিলেন সত্যজিৎ রায়ের ওই দৈর্ঘ্যর মতো মানিকদা আমার মাস্টারমশাইয়ের মতো, মানিকদার কাছে সব শেখা, আমার আদর্শ, আমার টিচার, কিন্তু মানিকদার সঙ্গে একটা দূরত্ব আমার ছিল, সেটা ভয় ভীতির না, একটা শ্রদ্ধার দূরত্ব বা কিছু, সেই দূরত্বটা একটা ছিল, খুব ফ্রি হতে পারতাম না আমি সবসময় মানিকদার সঙ্গে, যেটা তপনদার সঙ্গে আমরা গল্প করা, ইয়ার্কি মারা, বন্ধুর মতো সম্পর্ক, খারাপ কথা বলা, তপনদার সঙ্গে একটা আমাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল বলে তপনদার সঙ্গে আমার খুব একটা বেশি ক্লোজনেস ছিল। মানিকদার সঙ্গে আমার ক্লোজনেস ছিল কাজের সূত্রে, কিন্তু মানসিক ক্লোজনেস ছিল আমার তপনদার সঙ্গে। মানিকদা ওই দৈর্ঘ্যের মতো, এমন মানে শুধু শারীরিক দৈর্ঘ্য না, মানুষটার গুণের দৈর্ঘ্য এত বলে, সেখানে একটা ডিস্টেন্স ছিলই, আমি নিজেও বুঝতে পারি।
কিন্তু আমার তপনদার সঙ্গে সেইটা কিন্তু একটা মানসিকভাবে তপনদার আমি অনেক ক্লোজ ছিলাম, এবং আমি দেখতাম তো তপনদার সঙ্গে উনি প্রত্যেক জন্মদিনে আসতেন, আড্ডা হতো। তপনদা আমাকে ওই যেটা বললাম তপনদার জন্মদিনে গেছি, বলে এই দেখো সৌমিত্র বাবুর কবিতার বইটা দিয়েছে। আর সৌমিত্র কাকু না তপনদাকে বই, যাকে বই মানে দিতেন বইয়ের নাম লিখতেন, মানে বইতে যাকে দিচ্ছে তার নামটা লিখতেন, নিজের নাম সই করতেন না। তপনদাকে মানে জন্মদিনে শ্রদ্ধা শুভেচ্ছা, ব্যাস, আর তারিখটা, এটা সৌমিত্র কাকু সবসময় করতেন। নিজের ছেলে মেয়েকে যে বই দিয়েছে মানে মিটিল সোনাকে বা এরকম নিচে সই করতেন এরকম কিছু, মানে বাবা হ্যাঁ, মিটিল সোনাকে বাবা সেটা লিখতেন না, বাপি বাবুগুলো কিছু লিখতেন না, বেশিরভাগ ক্ষেত্রে এটা করতেন। এবং কবিতা যে লিখে দিতেন জন্মদিনে নাতি নাতনি বা ছেলে মেয়েকে, ওই মিটিল রানীর জন্মদিনে বা এই ওনার নাতি ডাকতাম ভাইটু, ভাইটু দাদার জন্মদিনে, কিন্তু নিচে কিন্তু কোনো সৌমিত্র চট্টোপাধ্যায় বা ওসব কিছু লিখতেন না। এবং আমি দেখেছি তো এরা তো সিম্পল। এবার একটু জিজ্ঞেস করি যে সৌমিত্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কখনো বলেছেন? অবভিয়াসলি, কারণ বলবেনই যতটা ক্লোজ ছিলেন আপনি, যে এত মানে রবীন্দ্রনাথ ছাড়া বলে আমার মায়ের কোন স্ট্রাইকিং কথাটা বা ওনার উপলব্ধিটা আপনার মনে আছে? সেটা স্পেশালি দেখুন ওইভাবে কিছু না, যেগুলো আমি বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি ওনার মানে বলেছেন, ওনার মা যে মানে ফার্স্ট স্ট্রাইকিং যেটা ওনার জীবনে ঘটেছিল, যে রবীন্দ্রনাথের মৃত্যু সংবাদ এলো, মানে ওনারা স্কুল গেলেন, হঠাৎ স্কুল ছুটি হয়ে গেল, শুনলেন যে রবীন্দ্রনাথ মারা গেছেন। ওনার মা বলেন কি রে ফিরে এলে স্কুল থেকে, তো বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে জীবনাবসান হয়েছে তার, মারা গেছেন, সেই খবর স্কুল ছুটি দিয়ে দিল। বললো মা নীরব হয়ে কোনো রকমই বারান্দা রেলিং ধরে ধরে মাটিতে বসে পড়লো। বলে সেইটা আমার সেটা অদ্ভুত লাগলো, সেই যুগের একজন গৃহবধূ একজন কবির মৃত্যুতে এতটা বিচলিত হয়ে বসে পড়লেন, যে এটা একটা সাংঘাতিক লাগলো। এবং তারপর তো রবীন্দ্রনাথের কথা তো সবসময় বলতেন, যে এত কিছু বলতেন, যে জানো তো এই শান্তিনিকেতন যখন আমরা গেলাম একসঙ্গে, বলে আগে এখন তো বয়স হয়ে গেছে, এখন অত স্মৃতিশক্তি কাজ মানে করছে না, আগে বর্ধমান ছাড়ার পর থেকে ওই বোলপুর পর্যন্ত যতগুলো স্টেশনের নাম আমাদের মুখস্থ ছিল, তালিত, বনপাস, পিচকুড়ির ঢাল, নোয়াদার ঢাল, ঝাপটের ঢাল, ভেদিয়া, বলে এগুলো আমাদের সব জানো তো মুখস্থ ছিল। নানান গল্প করতেন, নানান রকমই বলতেন, কথা বলতেন, খুব মানে মজা করতেন, অনেক কথা। একটা ফ্যাক্ট জানেন তো, মানে এক একজন করে এরকম বর্ণময় মানুষ আর কি, হ্যাঁ বর্ণময় মানুষ চলে যাচ্ছে, আর বাঙালি চলে যাচ্ছে না, আর কেউ নেই, চলে গেছে। বাঙালিদের সেই স্তরে আর কেউ নেই। এখন আমরা কোনো অনুষ্ঠান করতে গেলে তাকে গেস্ট হিসেবে আনবো ভাবতে ভাবতে 48 ঘন্টা চলে যায়, কোন লোক পাওয়া যায়। খাওয়া দাওয়াও তো আমাদের বাঙালির বিশাল ব্যাপার, আমাদের জীবন জুড়ে খাওয়া দাওয়া, এদের খাওয়া দাওয়ার ব্যাপারে হেমন্ত মুখোপাধ্যায়টা আমি খুব ভালো করেই জানি, যে মিষ্টি প্রচন্ড ভালোবাসতেন, আর হাই সুগার ছিল না, ডায়াবেটিস, এবং আমি দেখেছি নিজেই ইনজেকশন নিতেন ইনসুলিন দুবেলা করে, কিন্তু প্রচন্ড মিষ্টি ভালোবাসতেন। আর তখন একটা দোকান ছিল এবং এখনো আছে দেশপ্রিয় পার্কে, গণেশ ব্রাদার্স বলে, গণেশ ব্রাদার্স, ওই পি মজুমদারের ঠিক 3-4টে দোকান পরে, দোকানটা এখনো আছে। তখন ওরা একটা বিশেষ মিষ্টি তৈরি করতো, এখন আর করে না সেটা, সেটা হচ্ছে নিখুঁতি। সবসময় মাকে বলতেন, আমার মায়ের ডাকনাম হচ্ছে মানে ঝুমা, ঝুমঝুমি, যে ঝুমঝুমি নিখুঁতিটা কিন্তু নিয়ে আসবে। একটা বিয়ে বাড়িতে আমরা গেছি, তো আমারই এত মিষ্টি থাকতে নিখুঁতির মতন ভীষণ পছন্দ করতেন। এবং আমার মনে আছে একটা বিয়ে বাড়িতে একটা রসমালাইয়ের মতো মিষ্টি খাচ্ছেন, তো এদিক ওদিক তাকালে মনে শোন না কাকিমা তো এখন নেই, মানে বেলা কাকিমা, তো বলতেন কাকিমা তো এখন নেই, আরেকটা মিষ্টি নিয়ে আয় খাই এটা। তারপর আবার আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যখন বিদেশ গেলাম, বিদেশ থেকে এলাম, উনি খুব চকলেট পছন্দ করতেন, আমি চকলেট খুব পছন্দ করতাম, মিষ্টি জাতীয় সবকিছুই পছন্দ করতেন, যদিও বারণ ছিল। চকলেট নিয়ে গেছিলাম, আমাকে বললেন কিরে তুই আয় কেমন সাহেব হলি দেখি, তা আমি দাদু ইয়ে নিয়েছি, চকলেট নিয়েছি, বলে খোল খাই আমরা, তো 2-3টে খেলেন। এবং আমি ওনার বাড়িতে গেলে একটা মানে রিচুয়ালিস্টিক ব্যাপার হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলা থাকতো ও কিনতে চলে যেত গাড়ি নিয়ে সনদদা 2টো করে 5 স্টার। তো এইটা ছিল। তপনদার খাবারের বিশেষ কিছু কোনো কিছু মানে ছিল না। তো তপনদার সঙ্গে একটা খুব একটা স্মরণীয় হয়েছিল হলদিয়া উৎসব একবার, উস্তাদ বিসমিল্লাহ খান এবং তপনদাকে সম্বর্ধিত মানে করে ওখানে। তো আমি তপনদা ছবির যিনি ড্রেসার ছিলেন এবং গানও করেছিলেন মুকুল মুখার্জি, আর তপনদার ছবি স্টিল যিনি ছবি তুলতেন সুকুমার রায়, আমরা গেছি, তো তপনদার সঙ্গেই গেছি আমরা। তো ছোট্ট একটা টেবিল আমরা 4 জন বসেছি খেতে, তপনদা খাবার তুলে দিচ্ছে, আমি খাবো খেলাম, এত লজ্জা করছে, তপনদা ভাত তুলে দিচ্ছেন, চিকেন তুলে দিচ্ছেন, মানে আমার এত লজ্জা করছে তপন সিনহার
প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছে না, তপনদা ঠিক আছে নিয়ে না, তুমি কিছু নিচ্ছ না, লজ্জা পাচ্ছ বলে জোর করে তপনদা বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। একটা জিনিস শুনেছি তো, যে সৌমিত্র চট্টোপাধ্যায় একবার ইন্টারভিউতে, আমার বাবাও এটা খুব বলতেন, ইন্টারভিউতে বলেছিলেন সৌমিত্র বাবু যে ওই ঘাড়ের ব্যায়াম করতে হয়, কেউ যদি কোনো খাবার অফার করে ওই ঘাড়ের ব্যায়াম করে নাটা বলতে হয়। আছে সৌমিত্র কাকু কি নিয়ে যখন রাষ্ট্রপতির সঙ্গে প্রণব বাবুর সঙ্গে ভীষণ হ্যান্ডসাম ছিলেন তো, আর চেহারাটা রাখার জন্য উনি ব্যায়ামও করতেন, জানি আমরা, সাংঘাতিক করতেন, যোগ ব্যায়াম করতেন, এবং খাওয়ারও খুব খাওয়া দাওয়াও খুব রেস্ট্রিকশনের মধ্যে রাখতেন। তো আমার মনে আছে রাষ্ট্রপতির সঙ্গে রাজভবনে যেদিন দেখা করতে যাই আমরা, তো অপেক্ষা করছি, তো আমরা একটা ঘরে অপেক্ষা করছি কাকু আর আমি, তো রাষ্ট্রপতি স্টাফ এসে দুটো বড় প্লেটে চকলেট কেক দিয়ে গেল। তো আমাকে বললেন মানে মিষ্টি খাওয়া তো বারণ এখন, তো কি করব, দিল রাষ্ট্রপতির এখানে। তাহলে হ্যাঁ কাকু রাষ্ট্রপতির কেক, বললো হ্যাঁ রাষ্ট্রপতির কেক তো আর জুটবে না, খেয়ে নি। রাষ্ট্রপতির দেয়া কেক, গেলাম হ্যাঁ রাষ্ট্রপতির কেক খেয়েছি, আমরা জানবো এখানে, তো চলো খেয়ে নি আমরা দুজনে। আমরা দুজনে কেক খেলাম, এইটা দেখেছি। আর হেমন্ত মুখোপাধ্যায় মিষ্টি ভীষণ ভালোবাসতেন, মানে মিষ্টি অন্তঃপ্রাণ ছিলেন, মানে প্রচুর নিজে, মানে ওনার সুগারে ভুগেছেন, হাই সুগার ছিল, ইনসুলিন নিতেন, কিন্তু মিষ্টি খেতেন, মিষ্টি ভীষণ পছন্দ করতেন। আর জাস্ট শেষ করবো এটা দিয়ে, সৌমিত্রবাবু তো পোশাক সচেতনতাও মারাত্মক ছিল। হ্যাঁ নিশ্চয়ই, যাতে মানে নিজের ওই নায়কোচিত ব্যাপারটা, সেটা বাড়িতে কোনো ব্যাপার না ওরকম, এবং মানে হাফ প্যান্ট পরে আছে, একটা গেঞ্জি বাড়ির, দাঁড়াও তো আমি একটুখানি, এই কি কেউ রান্না লোক এসে বললো কি নেই, উনি গেট খুলে বেরিয়ে গেলেন পাশে দোকান থেকে, এই মুদির দোকান থেকে জিনিস আনবেন বলে, কোনো ব্যাপার না। একদিন আমরা গেছি, বললেন কোথায় যাবে, এখান থেকে লেক গার্ডেন্সে, বলে আমি লেক গার্ডেন্সে যাবো, চলো একসঙ্গে যে গাড়িতে তোমাদের ড্রপ করে দিই। তো বললো দাঁড়াও না, তাড়া আছে না, বলে একটু লর্ডসে নামছি, ওষুধের দোকানে যাবো। নিজে ওষুধের দোকানে নিবে, একটা ছাপোষা ওষুধের দোকান, মানে এটা অভিজ্ঞতা আমার আছে, আমার পিসি যেহেতু গল্ফিনে থাকতো, আমার চোদ্দা বলতে তুমি কিছু কিনবে ওষুধ, আমরা খুব দেখতাম কিন্তু সৌমিত্রবাবু হেঁটে যাচ্ছেন, মর্নিং ওয়াক করতেন, তো জানতাম কোনো ব্যাপার ছিল না, মানে স্টারডাম শো করা একদম না, কিন্তু সাধারণের ভেতর উনি একজন নিজেকে ভাবতেন, মনে করতেন। মানে আমি বলছি যে ধরুন এই যে বাঙালিদের কথা আমরা বললাম, এরা সাধারণের মধ্যে একজন মনে করতেন বলেই যুগ যুগ ধরে এদের নাম মানে আমরা স্মরণ করব, এদের কাজ তো আমরা শুনবো দেখবো, সেই জন্যই বোধ হয় না, মানে অফকোর্স তাই, অ্যাকচুয়ালি মানুষটা অন্যরকম হতে হয়। মানুষের দেখুন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমার জন্য, তপন সিনহার মানে পরিচালনার জন্য, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর গানের জন্য লোকে তাদের মনে রেখেছে, এখনো তাদের লেজেন্ডের পর্যায়ে সবাইকে ফেলা হয়, কিন্তু যে ব্যাপারটা হয়েছে, লোকে আরো তাদের মনে রাখে মানুষ হিসেবে, মানুষ হিসেবে, যে তারা কতখানি জেন্টলম্যান, কত ভদ্র সভ্য মানুষ, সেই ব্যাপারটা লোকে বেশি করে মনে রাখে, এবং পরিপূর্ণ, মানে এটাও পাচ্ছেন ওটাও পাচ্ছেন একদম। এবং ছবি আঁকা নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কেউ কোনো কথা বলতে না, আমার খুব লজ্জা করে, আমার ছবি আঁকা নিয়ে কেউ কিছু বলো না, কারণ আমার তো প্রথাগত কোনো শিক্ষা নেই। জানতেন কিন্তু আপনি একবার দেখেছিলেন আমাকে বটে ওনার ওই ছবি, এবং উনি বলতেন যে আমি প্রথাগত শিক্ষা নিইনি, আমি নিজে সময় কাটাবার জন্য ছবি আঁকি। সুতরাং আমাকে যদি বলা হয় চিত্রশিল্পী, তাহলে যারা মানে প্রথাগত শিক্ষা বা আর্ট কলেজ থেকে পাস টাস করেছে সেই সব শিল্পীদের অপমান করা হয়, মানে এই পর্যায়ে ওনাদের হিউমিলিটি ছিল, এইটাই শিক্ষণীয়।